ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, তেহজিব এবং স্নেহা। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা ছবি আঁকা শুরু করি। ওকে ওকে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো জন্মদিনের কেক। আজকে আমরা এরকম ছোট একটা ক্যানভাসে একটা জন্মদিনের কেক আঁকবো। আমরা তো জন্মদিনের কেক সবসময় খেয়ে থাকি, ছবি তুলে থাকি, কিন্তু হাতে আঁকি না। আজকে আমরা আঁকবো, কেমন? ওকে ওকে। এরকম একটা পেন্সিল দিয়ে আমরা এরকম হাফ সার্কেল একটা জন্মদিনের কেক এরকম করে নিব। আগে কেকটা এক পাশ থেকে কাটা। হ্যাঁ, কাটা কেকই আমরা আঁকছি। আর এই জায়গাতে আমরা একটা মোমবাতি দিব। এই জায়গায় আমরা কেকের কিছু ডেকোরেশন দিব। আমরা এরকম ড্রয়িংটা করে নিলাম। এবারে আমরা এটা রং করব। জানো স্নেহা, কেক কিন্তু অনেক রকমের হয়, অনেক ফ্লেভারের হয়, যেমন চকলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট আর অনেক কিছু। আজকে আমরা চকলেট কেক আঁকবো। হ্যাঁ, চকলেট কেক সবচেয়ে বেশি মজাদার কেক। চকলেট কেক আমার অনেক প্রিয়। এই যে আমরা কেকের ক্রিম দিচ্ছি উপরে সাদা রঙের। সাদা রঙের। জানো তেহজিব, আমার বার্থডে কবে? কবে? আমার বার্থডে জানুয়ারির 21 তারিখ। আমার বার্থডে হচ্ছে জুলাইয়ের 10 তারিখ। ও, কি করো তোমরা জন্মদিনে? কেক কাটি, খেলি, আবার বাইরে ঘুরতে যাই, বেলুন নিয়ে খেলি। হ্যাঁ, চিড়িয়াখানায় যাই। আমরা একটু সামান্য ব্লু, সামান্য একটু কালো মিশিয়ে নিব একটা গ্রে টাইপের কালার করার জন্য। সাইডগুলো আমরা এই রংটা দিয়ে নিচ্ছি। এবার আমরা এই যে সাদা, এই জায়গায় একটা বাউন্ডারি দিয়ে নিব ক্রিমের, কারণ কেকের ভেতরে ক্রিমের লেয়ার থাকে, লেয়ার করা লেয়ার। এই লেয়ারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবারে আমাদের চকলেট কেকের চকলেট দেওয়ার পালা, তাই না? জানো স্নেহা, আমার পছন্দের কেক চকলেট। আমারও। জানতে যে আমার বার্থডেতে আমার মাই কেক বানায়। বাহ। আমার মা যখন কেক বানায় তখন আমি আমার মাকে বলতেই থাকি উপরে কিন্তু হ্যাপি বার্থডে লিখবে। হ্যাঁ, এটা তো লেখাই লাগবে, কারণ কারো যদি বার্থডে হয় অবশ্যই এটা লিখবে। আর যদি বার্থডে না হয়, মাদার্স ডে হয়, ফাদার্স ডে হয়, তাহলে মাদার্স ডে, ফাদার্স ডে এগুলো লিখতে হবে। আপু, আমি একটি কেক নিয়ে গান বলতে চাই। অবশ্যই শুনবো আমরা। পেট এ কেক, কেক বানাও রাধুনি, কেক বানিয়ে দাও আমাকে তাড়াতাড়ি, বেলে নিয়ে সাজিয়ে লিখে ফেলো বি, ওভেনে দাও খাবো বেবি আর আমি, থ্যাংক ইউ। বাহ, কি দারুণ। এটা কি দিচ্ছি বলো তো? চেরি। এক্স্যাক্টলি, আমার চেরি খুব পছন্দ। হ্যাঁ, যখন কেক বানানো হয় তখন চেরি অবশ্যই থাকে। জানো স্নেহা, রিকরা মনে করে কেক কাটা শুভ কাজ। হ্যাঁ, এটা কি বলো তো? মোমবাতির ওই যে কিছু ডিজাইন থাকে না, এগুলা তুমি করছো। এবারে আমরা আগুনটা দিব, তাই না? আগুন লাল লাল নীল নীল। যে কেকটা কাটবে সে আগুনে ফু দিয়ে দেবে। আপু, কেকটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তাই? ওয়াও আপু, এগুলো কি ডিজাইন? সুইট বল। হ্যাঁ, সুইট বল। হ্যাঁ, সুইট বল না থাকলে কিন্তু খেতে মজা লাগে নাকি? হ্যাঁ, আমি যা মনে করি। যখন আমি ছোট ছিলাম তখন তো আমার মা যখন কেক বানাচ্ছিল
তখন উপর দিয়ে সুইট বল দিচ্ছিল। তখন আমি বলছিলাম, মা তুমি উপর দিয়ে পুঁতি কেন দিচ্ছ? পুঁতি তো খাওয়া যাবে না। তখন বলল, আরে এগুলো তো পুঁতি না, এগুলো তো সুইট বল। জানাস না, হ্যাঁ, এই যে সুইট বলগুলো না, এগুলো আমি ভেবেছিলাম কি এগুলো বলে পুঁতি, আমি কেন প্লাস্টিক খাবো, আমি খেলামই না। পরে আমার আম্মু বলে কি তুমি খেলে না কেন কেকটা? আমি বললাম কি আমি কি প্লাস্টিক খাবো এখন পুঁতি? পরে বল কি এটা তো পুঁতি না, এটাকে বলে সুইট বল, এটা খাওয়া যায়, এটা খেতে খুব মজা। তারপর থেকে আমি সুইট বল খেতে খুব পছন্দ করি। আমরা কেকের ক্রিমের মধ্যে একটু অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, কেকের মধ্যে তো অন্য কালারও লাগে। অনেক ধরনের কালার দিয়ে ডিজাইন করে কিন্তু কেকটাকে বানানো। হ্যাঁ, 3 তলা হয়, 2 তলা হয়, অনেক বড় কেক হয়। হ্যাঁ, পাতলা করে আমরা খয়েরি রংটা গুলে নিলাম। গুলে নিয়ে এগুলো কি আপু? এরকম স্পাইরাল থাকে না কেকের মধ্যে, সেই ডিজাইনটা আমরা দিয়ে দিচ্ছি। আপুর কেক আঁকাটা অনেক অনেক সুন্দর হচ্ছে। মনে হচ্ছে কি এখনই কেকটা কাটা হয়েছে, এখন জন্মদিনের সময় আমরা খাচ্ছি। কিছু কিছু জায়গায় আমরা একটু এরকম দিয়ে দিব কেকের টেক্সচারটা বোঝা যাওয়ার জন্য। হ্যাঁ, এবারে এই যে চেরিগুলো আছে, চেরিগুলোর উপরে হোয়াইট কালার একটু বোটা থাকে যে, হ্যাঁ বোটা, চেরির মধ্যে আমরা একটু ডার্ক দিলাম। এবারে একটু লাইট দিয়ে দিব, ছায়া ছায়া, একটু আলো পড়েছে, এটা একটু চকচক করছে। এবারে আমরা এটার মধ্যে একটু মজা করার জন্য কি দিব? দেখো কি করি, আমরা এখানে একটু রং দিয়ে দিলাম সাদা, একটু হলুদ রং দিলাম, একটু লালও দিয়ে দিতে পারি। এবারে একটা স্ট্র দাও আমাকে। তুমি কি বেলুন বানাবে? না, একটা স্ট্র দিয়ে কাছে কই, এখানে যদি আমরা একটু জোরে ফু দেই, দেখেছো একটা সুন্দর টেক্সচার। ভালো এটা তো। সবচেয়ে বেশি ভালো লাগে যখন তুমি অন্য রঙের একটা রং দিয়ে করো এটা। এটার মধ্যে আমরা একটু সাদা দিব, আর এই জায়গায় আমরা সামান্য একটু কালো দিব। এখানে একটু সাদা দিতে হবে। আপু, এটা কিন্তু হাতে আঁকলে কখনো এটা এরকম হবে না, হবে? হ্যাঁ, অবশ্যই না। এবারে আমরা চাইলে এখান থেকে এরকম ডিজাইন করে দিতে পারি। মনে হচ্ছে কি বাজি ফুটছে বাইরে, ঠাস ঠাস করে। এবারে একদম শেষে আমরা একটু নিয়ে এই যে দেখো কি করি, এরকম কেউ কোনো একটা সাপোর্ট নিবে, সাপোর্ট নিয়ে এরকম করে একটু বাড়ি দিবে। কি সুন্দর! এরকম মনে এখন দেখো সব ঠিক আছে, শুধু আমাদের আগুনটা ঢেকে গেছে, তাই না? হ্যাঁ, আমরা শুধু আগুনটাকে কমলা একটু দিয়ে আরেকটু করে বের করে দিব। ব্যাস, এই তো ক্যানভাসে কেক আঁকা হয়ে গেল। ওয়াও আপু, এটা আমার এখনই দেখে খেতে ইচ্ছা করছে। তাই এটা খাবে? ক্যানভাস খাওয়া যায়? ও তো খেতেই পারবে না। হ্যাঁ, বাসায় গিয়ে মাকে বলবে কেক বানিয়ে দিতে, তাহলেই হয়ে যাবে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কেক আঁকা। চলো আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে ক্যানভাসে অ্যাক্রিলিক রং দিয়ে আমরা কি করে কেক এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে ইঁদুর। আজকে আমরা কাগজ দিয়ে ইঁদুর তৈরি করব।
সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা যে কোনো কালার মোটা কাগজটা ডিমের মতো করে কেটে নিব। কিসের মতো? ডিমের মতো করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এটার মধ্যে আমরা এটা এই ধরনের যে পেপার আছে না, খবরের কাগজের মধ্যে এটা মুড়ে নিব। কিভাবে মুড়ে নিব? আমরা এটার মধ্যে একটু গ্লু লাগাবো। গ্লু লাগিয়ে এইভাবে করে আমরা এটা আটকে দিব। আটকে দিলে এটা শক্ত হয়ে গেল। এবারে এই বরাবর আমরা কেটে নিব। এরকম একটা ডিমের মতো আমরা কেটে দিলাম। আরেকটা আমরা ছোট ডিম কেটে নিব। এরকম এরকম আরেকটা ছোট ডিমের মতো আমরা কেটে নিব। নেহা, তুমি কি ইঁদুরের ইংরেজি জানো? এবারে দেখো এটাকে আমরা এইভাবে বসাবো। ঠিক আছে, বসানোর পরে এটাকে এইভাবে বসাবো। কি হলো? ইঁদুরের মাথা। আর বড় ডিমটা হচ্ছে ইঁদুরের গা। হ্যাঁ, কালো পেজ। এই অংশটা আমরা ফেলবো না, এই অংশটা দিয়েও আমরা কাজ করব। তার আগে আমরা গোল একটা বড় কান কেটে নিব, একদম গোল। এরকম গোল কাটার পরে এটাকে মাঝখান দিয়ে একটা একটু কেটে নিব। কেটে এইটাকে এইভাবে ফোল্ড করে দিব, ঠোঙার মতো একটু এখানে আঠা দিয়ে এটাকে ফোল্ড করে দিব। বাড়তি অংশটা কেটে দিব। এই যে দেখো সুন্দর গোল হয়ে গেল না? হ্যাঁ, একদম গোল হয়ে গেছে। এরকম দুটো গোল আমাদের তৈরি করতে হবে। আমরা স্ট্যাপলও করতে পারি, আঠাও লাগাতে পারি। কেমন? এই দুটো হচ্ছে ইঁদুরের কান। জানোস নেহা, বাংলাদেশে 11 প্রজাতির ইঁদুর রয়েছে। হ্যাঁ, ইঁদুরের জন্ম থেকে ওদের দাঁত বাড়তে থাকে। হ্যাঁ, ওদের দাঁত অনেক ধারালো হয়। হ্যাঁ, যা কামড়ায় তাই কেটে যায়। হ্যাঁ, আমরা এটাকে এইভাবে বসিয়ে দিলাম। মাথার অংশটাকে এইভাবে বসাবো। তার আগে কান কোথায় সেট করব সেটা দেখে নিচ্ছি। কানগুলোকে এইভাবে সেট করব। কানের ভেতরে আমরা আরেকটু ডাইমেনশন দেওয়ার জন্য একটু পট্টিকা লাগিয়ে দিচ্ছি। নেহা, তুমি কি জানো ইঁদুররা যা খায় তার চেয়ে বেশি ক্ষতি করে। আর ওদের গর্ততে ওরা 20 কেজিরও বেশি খাবার ওরা রাখতে পারে। আপু, আমি ইঁদুর নিয়ে একটি কবিতা বলতে চাই। হ্যাঁ, আমরা শুনবো। ইঁদুর ছানার ছড়া। 1 2 3 মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন। 4 5 6 বিড়াল এলো, ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। থ্যাংক ইউ। বাহ, সুন্দর তো। মাথার অংশটা আমরা এখানে আটকে দিলাম। জানোস নেহা, টম এন্ড জেরিতে কিন্তু ইঁদুরকে সবাই সাপোর্ট করে, জেরিকে সাপোর্ট করে। হ্যাঁ, সত্যি কিন্তু তাই। কিন্তু বাস্তবে ইঁদুরকে কেউ পছন্দই করে না, সবাই ঘৃণা করে, কিন্তু বিড়ালকে সবাই ভালোবাসে। দেখো এখানে আমরা ইঁদুরের হাত দিচ্ছি। হাত দিয়ে ও কোথাও যাচ্ছে এরকম। আমার যেমন হচ্ছে এটা জেরি। হ্যাঁ, আসলে এখানে আমরা পা দিব। পিছনে টম দৌড়াচ্ছে ওকে ধরার জন্য, আর ও দৌড়াচ্ছে। এই যে দেখো এই অংশটা আছে না, লেজ, এই অংশটা দিয়ে আমরা লেজ তৈরি করব। খুবই মজার একটা ডাইমেনশন আসবে এটা দিয়ে লেজ তৈরি করলে। আপু, আমিও না একটা আবৃত্তি করতে চাই। আমরা শুনবো। হে কিশোর শুনো, লিখেছেন মহাদেব সাহা। একদিন শোনো, এই দেশটাতে দানবেরা দেয় হানা, পুরে ছারখার মাঠের শস্য, মানুষের আস্তানা। বয় নিরবধি রক্তের নদী, শকুনেরা মেলে ডানা। এই দেশটাতে একদিন শোনো, দানবেরা দেয় হানা। শোনো, একদিন এই দেশটাতে মুক্তিযুদ্ধ হয়, আমাদের প্রিয় মাতৃভূমির ঘোচাতে দুঃখ ভয়। এই দুটি হাত স্বাধীন আবাদ হয়ে ওঠে দুর্জয়,
হে কিশোর শোনো, আমরা সেদিন যুদ্ধে করেছি জয়। বাহ বাহ, দেখো লেজটা সুন্দর হয়েছে না? ওয়াও, সুন্দর একটু হয়েছে। অন্যরকম, আমাদের ওই কাটা অংশটা আমরা ফেলে দিলাম না, এটা দিয়েও আমরা মজার করে লেজ তৈরি করলাম। তারপরে আমরা যেটা করব, এই যে এরকম কাগজে আমরা চিকন চিকন করে কাগজ কেটে নিব। এটা কি চুল? না, এটা নাকের ওখানে ওই যে একটু চিটচিটে থাকে যে লোম, গোফের মতো যে অংশ জানো থাকে আপু, সেটা। 2 আর 8 দিয়ে কিন্তু আমি ইঁদুর রাখতে পারি। তাই? আর আমি 2 আর 2টা শূন্য দিয়ে বিড়াল রাখতে পারি। এই যে আমরা দুইটা ভাগ করে নিয়ে এটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে মনে হচ্ছে ওর সুন্দর কিছু গোফ বেড়েছে। এরকম নবাব। এই গোফগুলো আরো মজা লাগবে আমরা যদি একটা টেকনিক করি। ও কার্লি করে চুল। হ্যাঁ, আমার যা মনে হয় মোচের মতো। হ্যাঁ মোচ যেরকম এরকম বেঁকানো থাকে। দেখেছো? অনেক খুব সুন্দর। এবারে জাস্ট এই মাঝে আমরা একটু সাদা সাদা দিই। রং দিতে। মাঝে জাস্ট আমরা একটু ছোট কাগজ কেটে একটু সাদা দিই। তো একটুটুকু। জানো আপু, ইঁদুররা কিন্তু বাড়িতেও থাকে, আবার টিন সেটের বাসাতেও থাকে, বেশি হ্যাঁ। দেখা যায়। খেতেও থাকে। হ্যাঁ। এই তো আমাদের ইঁদুর তৈরি হয়ে গেল। ওয়াও আপু, খুব সুন্দর হয়েছে। চলো আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো ইঁদুর তৈরি। চলো আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে পত্রিকার কাগজ দিয়ে আমরা কি করে ইঁদুর তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজকে আমরা জানবো মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে। আচ্ছা, তোমরা কি ৬০ গম্বুজ মসজিদ চেনো? হ্যাঁ, ওই 7 গম্বুজ মসজিদের পাশে একটা মাজার রয়েছে। ওই মাজারের ওখানে একটা বড় দিঘি রয়েছে, তার মধ্যে 2টি কুমির রয়েছে। আচ্ছা। একটার নাম সাদা পাহাড় আর একটার নাম কালা পাহাড়। বাহ, তুমি তো অনেক কিছু জানো। হ্যাঁ, তুমি গেছো? আমি ৭ গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিলাম। ওটা তো আমার দাদু বাড়ি ওখানে বাঘেরহাটে। আচ্ছা, তাহলে তো তেহজিবের দাদু বাড়ি আমরা বেড়াতে যেতে পারি হ্যাঁ। এবং পাশাপাশি ৬০ গম্বুজ মসজিদ ঘুরে আসতে পারি। চলো আমরা সবাই ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। চলো আপু। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাট জেলায় অবস্থিত মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। ৬০ গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত ও ফরাসি শব্দ ছাদ এর ওপর গম্বুজ থাকায় এটি ছাদ গম্বুজ থেকে ৬০ গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে ৬টি সারিতে 10টি করে মোট 60টি পাথরের খাম্বার ওপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নামকরণ হয়েছে ৬০ গম্বুজ। আবার মসজিদটির ছাদ সমতল নয়, এটি গম্বুজ আকৃতির। সেই থেকে মসজিদটি ছাদ গম্বুজ নামে পরিচিতি লাভ করে। পরে কথ্যরূপে ৬০ গম্বুজ নাম হয়েছে। ৬০ গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট ৮১টি, ৭ লাইনে 11টি করে ৭৭টি এবং 4 কোণায় 4টি করে মোট ৮১টি। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভেতর দিয়ে ওপরে বা ছাদে ওঠার সিঁড়ি আছে, এর নাম রওশন কোঠা। আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও ওপরে ওঠার সিঁড়ি রয়েছে, যেটি আন্ধার কোঠা নামে পরিচিত। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে
মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে 60 গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত 60 গম্বুজ মসজিদ। মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক সহ খান জাহান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আছে খান জাহানের দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড় কুমিরের মমি। এই মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ইট, চুন, মশলা আর বালি। বহুদিন ধরে এই স্থান শুধু নামাজের জায়গা নয়, ছিল প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র, ছিল ইসলাম প্রচারের এক বিশাল অঙ্গন। 60 গম্বুজ মসজিদের সৌন্দর্য শুধু তার স্থাপত্যে নয়, এর চারপাশে ছড়িয়ে আছে আত্মার প্রশান্তি, যা একবার দেখলে হৃদয় ছুঁয়ে যায়। এই মসজিদ এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য। 60 গম্বুজ মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি আমাদের স্থাপত্য শিল্পের গৌরব, আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, এক আত্মিক স্থাপত্য যা যুগ যুগ ধরে আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস, ভক্তি এবং শিল্প এই তিনের সম্মিলনেই সৃষ্টি হয় চিরন্তন কিছু। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।